কৃষাণুর পাঠশালাতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে ক্লাস 6 এর 5 নম্বর স্কুল বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ আর হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট হাই স্কুলের অঙ্কগুলো সব করে দেখাবো। তো তোমরা দেখো, একের 1 নাম্বার কি বলেছে, দুটি সংখ্যা এখানে বলেছে। দেখো একটা সংখ্যা দিয়েছে 386529 এখানে দুটো দুই আছে। দেখো এই একটা দুই আর এই একটা দুই, এই দুটো দুইয়ের স্থানীয় মানের পার্থক্য কত? একক, দশক, শতক, হাজার, অযুত। তার মানে 20,000 থেকে আমার 20 বাদ গেলে হবে 908,991, 19,980 টাকা, 20 টাকা কম। তাহলে এইটাই হবে রাইট অ্যান্সার। এখানে অপশন নেই, তো এটা তোমরা লিখে নেবে। এত থেকে এত বাদ মুছে দিলাম। নেক্সট অঙ্কটা দেখো, 2 নাম্বারটা কি বলেছে যে 1870 এর কাছাকাছি 100 এর গুণিতক। 100 এর গুণিতক দেখো এইখানে 1800 মানে কি 1000 যোগ 800 যোগ 70, তাই না? তাহলে এইটা দেখো, এইটা হলো 1000, এটা 800 কাছাকাছি, আর 70টা কিন্তু তোমার 100 মানে 50 এর থেকে বেশি, মানে 100 এর কাছে। তাহলে কি হবে এটা 1800 আর এখানে 100, 70টা 100 কাছে, 1900 হবে। এটার 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যা। তাহলে 1800, 1900, 1870 মানে 1900 এর কাছে একটা সংখ্যা। বোঝা গেল? এবার দেখো বলেছে একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের সমষ্টি হলো 3। লব মানে হলো ওপরেরটা আর হর এমন একটা প্রকৃত ভগ্নাংশ। তার মানে প্রকৃত ভগ্নাংশ মানে সবসময় অলওয়েজ ওপরে ছোট এবং নিচে হবে বড়, তাই তো? তাহলে প্রকৃত ভগ্নাংশের লব আর হরের সমষ্টি 3। তাহলে 3 হতে গেলে কি কি হতে পারে? 1 আর 2, 1 আর 2 তো 3, তাই না? তাহলে 1 আর 2 3 হলে ভগ্নাংশটি কত হবে? তাহলে লব হবে 1, লব উপরে 1 হবে আর নিচে 2 হবে। তাহলে এদের আবার যোগ করে দেখো 3 হচ্ছে। তাহলে ভগ্নাংশটা কত হবে? 1 এর 3। বোঝা গেল? মুছে দিলাম। এবার এইটার পরে দেখো 4 নাম্বারটা। 4 নাম্বারটা কি বলেছে? এমন দুটি মৌলিক সংখ্যা লিখো যাদের যোগফল একটি মৌলিক সংখ্যা। আমরা জানি যে কোনো মৌলিক সংখ্যা, তুমি যখনই কোনো মৌলিক সংখ্যাকে মানে বিজোড় সংখ্যাকে বিজোড়ের সাথে যোগ করবে, যেমন ধরো 3 এর সাথে 5 যোগ করলে 8 হবে। তাহলে তুমি যখনই কোনো বেজোড়ের সাথে বিজোড় সংখ্যাকে যোগ করবে, তোমার উত্তর কিন্তু একটা জোড় সংখ্যা অলওয়েজ বেরোবে। তাহলে বলেছে এমন দুটো মৌলিক সংখ্যা লাগবে যেখানে তোমার যোগফল কিন্তু একটা যৌগিক সংখ্যা হবে। ঠিক আছে, যোগফল একটি মৌলিক সংখ্যা হবে, তার মানে যোগফল একটি বিজোড় সংখ্যা হতে হবে বেশি। তাহলে দেখো, তার মানে একটা জোড়ের আমাকে যদি বিজোড় সংখ্যা বা মৌলিক সংখ্যা পেতে চাই আমি, তাহলে মৌলিক সংখ্যা আমাকে পেতে গেলে আমি যখনই মৌলিক সংখ্যার সাথে মৌলিক সংখ্যা যোগ করে দেবো, তখনই আমি কি পাবো? মৌলিক সংখ্যা পাবো, কিন্তু মানে যৌগিক সংখ্যা পাবো। যেমন 3 এর সাথে 5 যোগ করলে আমি 8 পাচ্ছি। কিন্তু এমন একটা মৌলিক সংখ্যা লাগবে যেখানে দুটোই মৌলিক সংখ্যা এবং তাদের যোগ করার পরে মৌলিকই হচ্ছে, তার মানে আমাকে একটা বিজোড় সংখ্যার সাথে একটা জোড় সংখ্যা বেশি লাগবে। তাহলে আমরা জানি যে পৃথিবীতে মানে সংখ্যার মধ্যে একটাই জোড় মৌলিক সংখ্যা আছে, সে হলো 2। ঠিক আছে, 2 এবং তার পরের মৌলিক সংখ্যা কত? 3। তাহলে 3 আর 2 5, 5ও দেখো একটা মৌলিক সংখ্যা। ঠিক আছে, তাহলে কি লিখলাম? তাহলে দেখো প্রকৃতি এমন দুটি মৌলিক সংখ্যা লিখো যাদের যোগফল একটি মৌলিক সংখ্যা। তাহলে এমন একটা মৌলিক সংখ্যা লিখলাম, এমন দুটি মৌলিক সংখ্যা লিখলাম যাদের যোগফলও মৌলিক। না ছাড়া তুমি পৃথিবীতে অন্য যে মৌলিক সংখ্যা ধরো আমি একটা ধরলাম 7, আরেকটা ধরলাম 3, কত হবে? 10। দেখো যৌগিক সংখ্যা বেরোচ্ছে। যে কোনো তুমি ধরো দুটো মৌলিক সংখ্যা যোগ করলে অলওয়েজ সেটা যৌগিক সংখ্যাই হবে, কিন্তু এক্সেপশন শুধু এইটা বাদে। কিন্তু এখানেও যদি আমরা কোনো বেজোড় সংখ্যার সাথে বেজোড় সংখ্যা যোগ করি তাহলে সবসময় কিন্তু জোড় সংখ্যা হয়। ঠিক আছে, কিন্তু বেজোড় সংখ্যার সাথে যদি আমরা জোড় সংখ্যা যোগ করি তাহলে বেজোড় সংখ্যাই হবে। তাহলে বেজোড় সংখ্যার সাথে জোড় সংখ্যা এবং মৌলিক সংখ্যার সাথে মৌলিক সংখ্যা দুই কিন্তু জোড় হলেও ব্যতিক্রমী, মানে জোড় সংখ্যা হলেও কিন্তু বেজোড় মানে মৌলিক সংখ্যা। ওকে, চলো নেক্সট অঙ্ক। ভালো কনসেপ্টের অঙ্ক ছিল। এবার বলেছে 5 নাম্বারটা। 5 নাম্বারে কিছু সংখ্যা দিয়েছে 4, 9, 1, 0, 2, 7, 3। এদের দিয়ে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা বানাতে হবে। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি বানাতে দেয় তাহলে সবার আগে আমাকে দিতে হবে সব থেকে বড়টা 9, তারপরে দিতে হবে 7, তারপরে বড়কে এর মধ্যে 4, তারপরে বড়কে 3, তারপরে বড়কে 2, তারপরে বড় হলো 1, লাস্টে হবে 0। ঠিক আছে, বোঝা গেল? ওকে। 6 রোমান সংখ্যায় লেখো 89। 89 মানে হলো 50, 60, 70, 80, 90, মানে 9 লাগবে। 9 মানে 1x। তাহলে 50, 60, 70, 80 আর 9 হলো
এই 89 হয়ে গেল, বোঝা গেল। এবার বলেছে 5 6 7 এ 2x প্লাস y এর বীজগণিত সংখ্যামালাকে 2x প্লাস y এর সংখ্যামালাকে কথায় লিখতে বলেছে। তাহলে কি বলবো, x এর 2 গুণ এর সাথে y যোগ, ওকে, মুছে দিলাম। ফোর এন সংখ্যক ত্রিভুজের বাহুর সংখ্যা কত? এখানে কতগুলো ত্রিভুজ আছে আমরা জানি না কতগুলো, সেই সংখ্যা হলো 4n সংখ্যক ত্রিভুজ আছে। আমরা জানি প্রত্যেকটা ত্রিভুজের বাহুর সংখ্যা হলো, মানে একটা ত্রিভুজে কটা করে বাহু থাকে? 3টে করে। তাহলে ধরো তোমার একটা ত্রিভুজে 3টে বাহু, তাহলে 4টে ত্রিভুজে কটা বাহু? 4টে, 3 দিয়ে গুণ, প্রত্যেকটাতে যেহেতু 3 করে 3টে করে বাহু, তাহলে 3 4 12টা বাহু। সেরকমই ধরো 4 এর বদলে এখন 4n টি ত্রিভুজ আছে, তাতে কতগুলো বাহু হবে? তাহলে বাহু হবে, একে 3 দিয়ে গুণ, 3 4 12n টি বাহু আছে। ক্লিয়ার? আবার একটা কথায় লেখার অঙ্ক দিয়েছে, 9 নাম্বারটা দেখো, কথায় লেখার অঙ্ক দিয়েছে p/3 - 4। তাহলে কি লিখবো? p এর 1/3 থেকে 4 কম। তাহলে p এর 1/3 মানে p গুণ 1/3, তার থেকে 4 কম। বোঝা গেল? মুছে দিলাম। 10 নাম্বারটা, 4 সেমি 3 সেমি 8 সেমি রেখা দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব হবে কিনা কারণ সহ লিখি। তাহলে 4 সেমি 3 সেমি আর 8 সেমি দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। কেন বলো তো? কেন কিনা, ত্রিভুজের বড় বাহুটা যা থাকে তার মান ছোট দুটো বাহুকে যোগ করে তার থেকে বেশি হয়। এখানে ছোট দুটো বাহুকে যোগ করলে তো 7 হচ্ছে, তাহলে বড়টার থেকে বেশি হচ্ছে কি? হচ্ছে না। তাহলে আমরা কি লিখবো? যে ছোট দুটি বাহুর যোগফল বড় বাহুর থেকে কি এটা? ছোট, তাই ত্রিভুজ আঁকা সম্ভব না। তাই ত্রিভুজ আঁকা সম্ভব নয়। ক্লিয়ার? কারণ সহ লিখতে বলেছে, তাই কারণটা লিখতে হবে। এই লাইনটা কিন্তু লিখতে হবে, না হলে এখানে হাফ নাম্বারও দিতে পারে। শুধু সম্ভব নয়ের জন্য কিন্তু ফুল নাম্বার নাও দিতে পারে। এগারো নাম্বারটা দেখো, 8 সেমি বাহু বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত হবে? একটা 8 সেমি একটা বৃত্ত আছে, বৃত্তের ব্যাস বলেছে 8, ব্যাস মানে পুরোটা, ব্যাস যদি 8 সেমি হয় তাহলে ব্যাসার্ধ হবে 8 এর অর্ধেক, অর্থাৎ ব্যাসার্ধ হবে 4 সেমি। কেন, এই পুরোটা যদি ব্যাস হয়, ব্যাসের অর্ধেকই তো ব্যাসার্ধ, তাহলে 8 যদি পুরোটা হয়, অর্ধেকটা কত? 4 সেমি। চলো, এর সাথে সাথে একের সবগুলো শেষ হলো। এবার 2 এর গুলো দেখো। 2 এর গুলো কি বলেছে? 2 এর 1, দুটি সংখ্যার যোগফল এত x c v i i i, একটি সংখ্যা যদি x l v হয়, অপর সংখ্যাটি কত? দুটি সংখ্যাকে যোগ করে আমি এত পাচ্ছি, একটি সংখ্যা হলো এত, তাহলে অন্য সংখ্যাটি কত? আগে দেখো সংখ্যাগুলো কি কি। এখানে আছে 90 আর 5 6 7 8, 98, আর এখানে 50 থেকে 10 কম মানে 40, 40 আর 5 45। তাহলে দুটো সংখ্যা যোগ করে যদি আমি 98 পাই, একটি 45 হলে অন্যটি কত? এখানে বিয়োগ দাও, 98 5 5 6 7 8, 4 আর 4 5। তিপ্পান্ন। এবার 53 কে তুমি কি করবে? 53 কে রোমান হরফে লিখবো। কি লিখবো? যে L 1 2 3 এত যোগ করলে 98, মানে এটা পাবো, x c v i i i পাবো। কার সাথে? এত এর সাথে। ওকে, ক্লিয়ার? নেক্সট অঙ্ক দেখো।
এটাকে হিন্দু আরবিক সংখ্যায় লিখতে বলেছে। তাহলে হিন্দু আরবিক করতে গেলে আবার তোমার রোমান সংখ্যা না, এখানে 53 করতে হবে। 53 যোগ করলে এত পাবো, ঠিক আছে। যেহেতু আমাকে বলে দিয়েছে এখানে হিন্দু আরবিক সংখ্যায়, তার জন্য 53 করতে হবে। ওইটা করলে হবে না, রোমান সংখ্যা করলে হবে না। এবার কেটে দিলাম, মুছে দিলাম। 2 দেখো, 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যায় যোগ করি। 5612 যোগ 2095, এই হলো 100 এর কাছাকাছি। এটা কত? 5600। আর 2095 মানে কত? 2100, তাই না? 2100। তাহলে এটা যোগ করলে কত হয়? 5 6 7 7 আর 6 1 7, এত। বোঝা গেল? তাহলে এটা হলো 100 এর কাছাকাছি, 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যায় লিখলাম 7700। 3 দেখো, বর্তমানে রাম ও রহিমের বয়সের সমষ্টি 2x প্লাস 2y বছর। 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল? 10 বছর আগে, দেখো 10 বছর আগে, বর্তমানে যদি রাম আর রহিমের বয়সের সমষ্টি হয় 2x প্লাস 2y, তাহলে 10 বছর আগে তাদের বয়স কত ছিল? 10 বছর আগে এরও বয়স 10 কম ছিল, এরও বয়স 10 কম ছিল, তাহলে 10 10 20 কম, এত বছর। আর এটা ছিল কিন্তু 10 বছর আগে। আর কি বলেছে? 10 বছর পরে, 10 বছর পরে বয়সের সমষ্টি হবে, দেখো এই 2x প্লাস 2y, এরও সাথে এরও 10 বাড়বে, এরও 10 বাড়বে, তাহলে 20 বাড়বে। এত বয়স, এত বছর। বোঝা গেল? পরেরটা দেখো, 4 নাম্বারটা। লাফিসা তার মায়ের থেকে 22 বছরের ছোট। লাফিসা, এখানে নাফিসা লিখেছে, লাফিসা হতো। লাফিসার বর্তমান বয়স x বছর হলে 4 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে? যদি লাফিসার বর্তমান বয়স x হয়, তবে তার মায়ের বয়স 22 প্লাস x, মানে তার থেকে 22 বছর বড়, মানে কি? তাহলে x 22 প্লাস x, তাই তো? তাহলে এবার বলেছে 4 বছর পরে, 4 বছর পরে, 4 বছর পরে তাদের বয়সের সমষ্টি হবে কত বলো তো? এরও 4 বছর বাড়বে, ওনারও 4 বছর বাড়বে, তাহলে 4 4 8 হবে। তাহলে এখানে হবে x প্লাস 4, এর 4 বছর পরে x প্লাস 4 হবে, আর ইনারও 4 বছর পরে 22 প্লাস x, তার সাথে 4 বছর আরো বেড়ে যাবে, ঠিক আছে? 22 প্লাস x, তার সাথে 4 বছর বেড়ে যাবে। তাহলে মোট কত হবে? মোট বয়সটা চাইছে তো, তাহলে x প্লাস 4 প্লাস 22 প্লাস x প্লাস 4, আচ্ছা এটা যোগ করে দিই, ঠিক আছে একসাথে। 4 4 8 আর 22 হলো 30, 30 আর x x হলো প্লাস 2x, তার মানে হলো 2x প্লাস 30 বছর হবে 10 বছর পরে। ক্লিয়ার? বোঝা গেল? টুকে নাও, মুছে দিলাম। দুইয়ের গুলো শেষ হলো, এবার তিনের গুলো। 3 1 সরল করতে বলেছে। কি বলেছে? 3 8 ভাগ 2 3 এর 1 9 এর 1 16, ঠিক আছে? আগে এর কাজ করব, ভাগের আগে এর কাজ করব, ঠিক আছে? এর কাজ তো করব, কিন্তু আমরা কিন্তু গুণ করব না, ঠিক আছে? আমরা রেখে দেবো এইভাবে, ভাগ 2 3 গুণ 1 9 গুণ 1 16, এটা দিয়ে কাটে, 8 দিয়ে গুণে 16 হলো। তাহলে এবার দেখো 3/8 ভাগ, উপরে থাকলো 1 ইন্টু 1, নিচে থাকলো 3 ইন্টু 9 ইন্টু 8, ওকে? এবার সমান সমান 3/8 গুণ, এটা উপরে চলে যাবে 3 ইন্টু 9 ইন্টু 8, আর উপরে 1 আছে, 1 1 গুণ করলে একই হয়, একটা নিচে চলে আসবে, না দিলেও চলবে। এবার দেখো এখান থেকে আমার 8 কাটা যাবে, আর হলো 3 থেকে 9, 9 9 81 হবে অ্যান্সার। বোঝা গেল? আমরা কি করলাম, এখানে কিন্তু গুণ করতে গেলে, মানে এই যে সংখ্যাটাকে কাটাকাটি না করে তুমি যদি গুণ করতে যেতে, তাহলে অনেক বড় হয়ে যেত এবং ভুলও হতে পারতো, ঠিক আছে? গুণ করার পরে আবার কাটাকাটি করতে বা ভাগ করতে গিয়ে তোমার অনেক কষ্ট হতো। তার জন্য আমরা সংখ্যাকে শেষ পর্যন্ত নিয়ে যাব এবং স্মার্ট ওয়েতে অঙ্ক করবো, মানে তাহলে কেউ কাটতে পারবে না অঙ্ককে, ঠিক আছে? আর তোমাদের করতেও ভালো লাগবে, ভুল কম হবে। চলো নেক্সট অঙ্ক। 3 2, ওইখানে একটা অথবা আছে, 1 অথবা, অথবাতে একটা সরল দিয়েছে
4 ইন্টু 24 110 11 প্লাস 3 11 গুণ 4 গুণ 4 দিলাম তো এটা ভাগ 9 2 এর 9 হলো। আগে আমরা এইটুকু কাজ করব। 4 গুণ 24 9 আর 4 আর 11 আর 3 হলো 14 ইন্টু 4 বাই তো ভাগ হলো 9 আর ভাগ 9 দুগুণে 18। এটা এর কাজ আগে করবো তাই এটা করে নিলাম। সমান সমান 4 গুণ 24 এখানে 4 16 4 5 56 থেকে 110 বাদ দিলে হয় 54। ঠিক আছে, 54 ভাগ 9 এটা হলো এটা ভাগ 18। এখানে দেখো 4 ইন্টু 24 বিয়োগ 6 নং 54 এটা উঠে গেল। এইবার এটাকে থার্ড ব্র্যাকেটটা দিয়ে দিই ভাগ 18 সমান সমান 4 গুণ কত হয় 24 এর থেকে 6 বাদ গেলে হবে 18 ভাগ 18। তাহলে 18 এর সাথে 18 ভাগ করলে হবে 1, 4 এর সাথে 1 গুণ করলে হবে 4। ওকে, বোঝা গেল? স্টেপ বাই স্টেপ করলাম, দিয়ে অঙ্কটা হয়ে গেল। তোমরা কিন্তু কোনো জটিল করবে না, ভুলও করবে না, একদম ক্লিয়ার। আর এই অঙ্কের ভিতরে যেন কাটাকাটি না হয়, কোনো এক জায়গায় যদি কাটাকাটি হয়ে যায় তাহলে চোখ সরে গেলে সেই জায়গা থেকে তুমি বেরিয়ে আসবে আর পরে খুঁজে পাবে না, এবং একটা সংখ্যা গরমিল হয়ে গেলে পুরো অঙ্কটা ভুল হয়ে যাবে। তুমি 5 মিনিট বা 10 মিনিট ধরে অঙ্কটাকে করলে লাস্টে গিয়ে দেখছো তোর মিলছে না। ঠিক আছে, সো তোমরা কি করবে, একদম নিট এন্ড ক্লিন রাখবে। যখন সরল করবে এবং বীজগণিতের অঙ্ক করবে তখন কিন্তু খাতা যেন পরিষ্কার থাকে, জ্যামিতিও তাই। তিনের 2 নাম্বারটা, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 আর 280। একটি সংখ্যা 56 হলে অপরটি সংখ্যাটি কি? আমরা জানি সংখ্যা দুটির গুণফল সমান সমান লসাগু ইন্টু গসাগু। সেখান থেকে একটি সংখ্যা দিয়েছে, তাহলে লসাগু ইন্টু গসাগুকে যদি আরেকটি সংখ্যা মানে একটি সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে আরেকটি সংখ্যা পাবো। সংখ্যা দুটির গুণফল সমান সমান লসাগু ইন্টু গসাগু। তাহলে এখানে দুটি সংখ্যা কত? একটি সংখ্যা বলেছে 56, আরেকটি সংখ্যা আমি জানি না। একটি লসাগু বলেছে হলো 280 আর গসাগু বলেছে 8। তাহলে এই সংখ্যাটাকে আমি বের করবো কিভাবে? 280 গুণ 8, এটার সাথে গুণ আকার আছে তাই এখানে আসলে ভাগ আকারে হয়ে যাবে 56। 7 8 56, 7 দিয়ে কাটছে 4 7 28, তাহলে জিজ্ঞাসা চিহ্ন তো কত হবে? 40। তাহলে অপর সংখ্যাটি কত হবে? লিখো, অপর সংখ্যাটি হবে 40। ওকে, লিখে নেবে তোমরা, মুছে দিলাম। তিনের 1 নম্বরের অঙ্কটা দেখো। রিমি তার টাকার 2 এর 5 অংশ নবনীতাকে ও 1 এর 5 অংশ আর শিখে দেওয়ার পরে তার কাছে 180 টাকা রইল। তাহলে প্রথমে রিমির কাছে কত টাকা ছিল? তাহলে মনে করি রিমির কাছে মোট 1 অংশ টাকা ছিল। রিমির কাছে মোট 1 অংশ টাকা ছিল। তাহলে এখান থেকে কাকে কাকে দিল? 2 এর 5 অংশ দিল। তাহলে টাকা দেওয়ার পরে দুজনকে টাকা দিল। প্রথম জনকে 2 এর 5 দিল, 2 এর 5, আর দ্বিতীয় জনকে 1 এর 5 দিল। তাহলে মোট কত দিল? 5, 2 আর 1 3, 3 এর 5 এত টাকা দিল। বাকি আছে কত? 5 ভাগে 3 ভাগ দিয়ে দিল, বাকি আছে কত? 1 বিয়োগ 3 এর 5, মানে হলো 5 এ 3 ভাগ দিয়েছে, এখনো 5 এ 2 ভাগ বাকি রয়েছে। তাহলে 5 এ 2 ভাগের সমান বলেছে এখন তার কাছে বাকি আছে 180 টাকা। তাহলে 2 এর 5 এর মানে 2 এর 5 অংশের মানই তো 180 টাকা। অতএব লিখবো 2 এর 5 অংশ সমান সমান 180 টাকা। তার কাছে মোট কত ধরেছিল? 1 অংশ। 1 অংশের মান কত? 1 অংশের মান 180 ভাগ 2 এর 5, তার মানে 180 গুণ, আমরা জানি ভাগ থাকে, সেই সংখ্যাটাকে গুণ করে দিই এবং পরের সংখ্যাটাকে উল্টে দিই। উল্টে দিলে 180 90, 5 নং 45, 450 টাকা তার কাছে এখনো বাকি রয়েছে। মানে 450 টাকা তার কাছে ছিল প্রথমে। ঠিক আছে, বুঝতে পারলে অঙ্কটা?
প্রথমে আমরা কি করলাম, দুজনকে কত টাকা দিয়েছিল সেটা বের করলাম, তারপরে তার কাছে বাকি রয়েছে কত সেই অংশটা বের করে নিলাম, ওইটা সমান সমান আমার 180 টাকা। এবার তাহলে আমার মোট টাকাটা বের করতে হবে, তাই আমি 1 মানে কত সেটা বের করে নিলাম। ওকে, 3 এর 2 কমপ্লিট। এবার দেখো এখানে একটা অথবা আছে, এক ব্যক্তি বাড়ি থেকে শ্রীরামপুর পর্যন্ত মোট দূরত্ব এত অংশ অটোতে, এত অংশ ট্রেনে এবং বাকি 6 কিমি বাসে যায়, তাহলে বাড়ি থেকে শ্রীরামপুরের দূরত্ব কত? এইটা আগেরটা আর এটা প্রায় সেম, তো এটা তোমাদের বাড়ির কাজ থাকবে, এটা তোমরা করবে এবং এটার উত্তর কমেন্টস বক্সে জানাবে। ঠিক আছে, তোমরা যারা ভিডিওটা দেখছো অবভিয়াসলি সবাই কিন্তু অঙ্কটাকে করবে, করে এটা তোমাদের বাড়ির কাজ থাকলো, এটা করে কমেন্টসে উত্তরটা জানাবে, তারপরে আমি রিপ্লাই করবো ঠিক হয়েছে কি ভুল হয়েছে। ওকে, পরেরটা দেখো 4 নম্বরটা আমি করে দিচ্ছি। একটি ছাত্রাবাসে 20 জন ছাত্রের 30 দিনের জন্য 150 গ্রাম খাবার মজুদ ছিল, 150 কেজি খাবার মজুদ ছিল, কিন্তু 30 কিগ্রা খাবার নষ্ট হয়ে যায় এবং 5 জন ছাত্র বাড়ি চলে যায়। বাকি ছাত্রদের কতদিন চলবে? তাহলে আমাদের এখানে আছে ছাত্র আর হলো কেজি, মানে খাবারের পরিমাণ আর হলো দিন। তাহলে ছাত্র কত? 20 জন ছাত্র 30 দিনে খেলে 150 কেজি চাল খেতে পারে। এখন বলছে 30 কেজি চাল নষ্ট হয়ে গেছে, তাহলে চাল বাকি রয়েছে কত? 120 কেজি চাল বাকি রয়েছে। 20 জন ছাত্র 150 কেজি চাল 30 দিনে খেতে পারে। এবার বলেছে যে 30 কেজি চাল নষ্ট হয়ে গেছে, তাহলে 30 কেজি চাল মানে কত? 120 কেজি চাল এখন বাকি আছে, আর 5 জন ছাত্র বাড়ি চলে গেছে, তাহলে 20 থেকে 5 জন যদি বাড়ি চলে যায় তাহলে কত আছে? 15 জন ছাত্র। এবার 15 জন ছাত্র এই বাকি খাবারটা কত দিনে মানে তাদের চলবে? তাহলে দেখো এখানে ছাত্র 20 জন ছাত্র 150 কেজি চালে 30 দিন চলে, তাহলে 20 জন ছাত্রের 1 কেজি চালে চলবে কত? 1 কেজি চালে এটা তাহলে 30 ভাগ হয়ে যাবে 150 জনের মধ্যে, তাই না? এত দিন চলবে। এবার 20 জন না, একজন ছাত্রের 1 কেজি চালে কত চলবে? এইবার এইটা 30 150 20 দিয়ে গুণ। এবার দেখো 15 জন ছাত্রের 1 কেজি চালে চলবে, এবার 15 জন ছাত্রের 1 কেজি চালে চলবে কত? 30/50 × 20। এবার 15 জন ছাত্রের মধ্যে এটা ভাগ হয়ে যাবে, 15 জন ছাত্রের মধ্যে ভাগ হলে এটা 15 দিয়ে ভাগ। এবার বলেছে 15 জন ছাত্র যদি 120 কেজি চাল খায়, তাহলে 120 কেজি চাল এবার গুণ হয়ে যাবে, মানে 15 জনে 120 কেজি এবার খেতে পারবে, তাহলে 120 দিয়ে গুণ হয়ে যাবে, 150 গুণ 15 × 120। ঠিক আছে, এবার এই শূন্য কাটো, 15 দুগুণে 30 আর হলো 3 4 12, 3 5 15, 4 5 20, 4 4 16, 16 দুগুণে 32 দিন। তাহলে বাকি খাবার বাকি ছাত্রদের 32 দিন চলবে। ঠিক আছে, তাহলে কি করলাম দেখো, 20 জন ছাত্র এত কেজি চাল 30 দিনে চলে, 20 জন ছাত্র 1 কেজিতে চলবে কত? 1 কেজি চাল যদি এখন থাকে, কোথায় আমি 150 কেজি চাল দিচ্ছিলাম, সেখানে আমার মাত্র 1 কেজি, তাহলে কিছুই থাকবে না, তাই না? তার জন্য 30 দিনে ভাগ হয়ে যাবে 150 দিয়ে। এবার একজনে আসবে, তার মানে আমার লোকজন কমিয়ে দিলাম, একজনে 1 কেজি চাল। এবার একজনে 1 কেজি চাল কি হবে? এবার 20 দিয়ে গুণ হবে, গুণ হয়ে গেল। এবার দেখো 15 জন ছাত্রের মধ্যে এই 1 কেজি চাল এবার ভাগ করে দেবো, তাহলে 15 জন ছাত্রের মধ্যে ভাগ করে দিলাম 1 কেজি চাল 15 দিয়ে। এবার বলেছে 15 জন ছাত্র জন মধ্যে 150 কেজি, এইবার 1 কেজি না, এবার ভাগ করবো 120 কেজি। 120 কেজি চাল 15 জনের মধ্যে ভাগ করলে কি হবে? এই 120টাকে এর সাথে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে উত্তর বেরোবে তোমার 32। তাহলে 32 দিনে মোট খেতে পারবে। এর সাথে সাথে এই স্কুলটা শেষ হয়ে গেল। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস বক্সে জানাবে, আর সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।